সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা বিষয়ের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন রেজাউল করিম, লেখক, গবেষক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক; ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার; শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন; এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাই রেজাউল করিম আপনাকে দিয়েই। চলমান বিশ্ব পরিস্থিতি, ইরানের সাথে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি চলছে সেটি নিয়ে, এবং আমাদের জ্বালানি পণ্যের উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যদি এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হয়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকরা কাজ করেন দীর্ঘ, সেখানেও একটি নেতিবাচক প্রভাব পড়বে। আপনার আসলে কী মনে হয়? যদিও বাংলাদেশ তার অবস্থান এরই মধ্যে পরিষ্কার করেছে। না, এটার অ্যাকচুয়ালি বাংলাদেশে প্রভাব অবশ্যই পড়বে। এটা শুধু বাংলাদেশ না, এটা মূলত সারা বিশ্বে এটা প্রভাব পড়বে এবং গ্লোবাল অর্ডারে পরিবর্তন আসবে। এটা কারণ হলো এই মুহূর্তে আমেরিকা যে ইন্টেনশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে, এটার পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন এখানে চায়নার এখানে ট্রায়াঙ্গুলার পাওয়ার মূলত পুরো ওয়ার্ল্ডটাকে এখন ডমিনেট করতেছে। একটা হচ্ছে চায়না, রাশিয়া এবং আমেরিকা। ইরান এখানে তার যে একটা অবস্থান, এই অবস্থানে ইরান যে আমেরিকা যে উদ্দেশ্য নিয়ে এটা করছে, আমেরিকা কিন্তু আসলে বুঝতে পারেনি ইরান আসলে এইভাবে রেসপন্স করবে। এটা আমেরিকার আন্দাজ ছিল না। কারণটা কি? আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইরানের সেন্ট্রাল পাওয়ারটাকে ডিস্ট্রয় করে দেওয়া। সেন্ট্রাল পাওয়ার বলতে চেইন অফ কমান্ডটাকে। কারণ এখানে যদি খোমেনির হত্যা যেভাবে কাণ্ড, এটা মনে করছে এটা করা হলে এবং টপ ম্যানেজমেন্টে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের চেইন অফ কমান্ড বা তার স্ট্র্যাটেজিক ডিসিশন দেওয়ার মতো এই সিদ্ধান্ত প্রক্রিয়াটি এটা বাধাগ্রস্ত হবে। কিন্তু এটা ব্যাকফায়ার করেছে। কারণ হচ্ছে কি, কারণ ইরানের যে এখানে এখনও যারা দায়িত্বে আছে, যেমন মাসুদ, পুরো নামটা আমার খেয়াল নেই, যে ইরানের যে প্রেসিডেন্ট, সে এবং তারপরে খোমেনির যে ছেলে, এবং তারপরে আপনার বাঘের গালিবাট বা একজন আছেন যিনি ওদের স্পিকার অফ দ্য পার্লামেন্ট, এরকম তাদের 8-10 জন যাদেরকে হিট লিস্টে রাখা হয়েছে। এই ব্যক্তিগুলোর প্রত্যেকেই কিন্তু ইরানের এই বর্তমান অবস্থাটাকে পরিচালনা করার সক্ষমতা রাখে, যেটা আমেরিকা তারা টার্গেট করেছিল তাদেরকে ডিস্ট্রয় করে দেওয়া, যাতে ইরানের পুরো চেইন অফ কমান্ডটাকে শেষ করে দিতে পারে। এখন এই নেতৃত্বটাকে কেন ধ্বংস করতে চেয়েছে? কারণ বর্তমান বিশ্ব কিন্তু সেই অবস্থা নেই আগের মতো যে আপনার কোনো বর্ডার দখল করবে। বর্তমান বিশ্বে এখন আপনার আমেরিকার মতো সুপার পাওয়ার যারা, তারা চিন্তা করে তারা একটা দেশের কাঠামোকে কীভাবে ধ্বংস করা যায়। তারা একটা দেশের ব্রেনটাকে, মাথাটাকে তারা আগে টার্গেট করতে চায়। কারণ তারা যদি ব্রেনটাকে কন্ট্রোল করতে পারে, যেমন দেখেন ইরানের ক্ষেত্রে রেজা পালভিকে বসাতে চাচ্ছে, ইরাকের ক্ষেত্রে যেটা করেছিল, আপনার আফগানিস্তানের ক্ষেত্রে যেটা করেছিল, বা আপনার এই আমেরিকায় কিন্তু একসময় তার সহায়তায় কিন্তু আপনার মিশরের পরিবর্তন হয়েছে, সিরিয়ার পরিবর্তন হয়েছে, এবং তাদের পছন্দের ব্যক্তিকে তারা বসিয়েছে। কেন? কারণ তারা চায় বর্ডার দখল না, তারা চায় তাদের নিজস্ব কোনো ব্যক্তিকে বা এমন একটা ব্রেনকে বসানো, যেই ব্রেনটাকে তাদের মতো করে চালাতে পারবে। এবং তারা এটা বসানোর জন্য তারা R2P-কে অ্যাপ্লাই করতেছে। R2P-টা হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, যে ফর্মুলা আপনার ইউএন রেজুলেশনে, যেটা 2005 সালে গ্রহণ করা হয়েছিল, 5 বা 6 সালে, এটা ছিল, শর্ত ছিল 4টা বিষয়, যে জেনোসাইড, ওয়ার অ্যান্ড ক্রাইম, তারপরে হচ্ছে ওয়ার ক্রাইম, দেন আপনার ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি অ্যান্ড ইথনিক ক্লিনজিং। তো এখন এই নামগুলো দিয়ে কোনো একটা স্টেটে যখন জনগণ নিরাপত্তাহীনতায় ভুগে, তখন ওই স্টেটের জনগণের নিরাপত্তার জন্য স্টেট প্রধান যদি ব্যর্থ হয়, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটির দায়িত্ব হয়ে যায় R2P-র অধীনে ওই স্টেটকে রক্ষা করা, স্টেটের জনগণকে রক্ষা করা। আমেরিকা এই ফর্মুলা দিয়ে তারা হামলাগুলো করছে, বিভিন্ন জায়গায় ইন্টারভেন করছে। কিন্তু এখানে তো তাদের এই ফর্মুলাটা ফেল করেছে। একই সঙ্গে ধরেন আপনি যেটা বলছিলেন যে 3 সদস্যের যে উচ্চ পরিষদ যেটি রয়েছে ইরানের, সেই জায়গায় এখন IGRC তো আসলে একদম নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। মানে সে কিভাবে হামলা চালাচ্ছে এই জায়গাটা আসলে এক ধরনের এক্স্যাক্টলি এটার কারণে এটা হচ্ছে ব্যাকফায়ার। কারণ আমেরিকা ভেবেছিল যে এটা করলে তারা থেমে যাবে, কিন্তু এটা তারা থামেনি। বরং কি হয়েছে, এখানে দুটো বিষয় আপনার আমাদের গ্রামারের বাইরে হয়েছে, যেটা নর্মালি স্ট্র্যাটেজিক যে একটা উদ্দেশ্য নিয়ে তারা যেটা করেছিল সেটার সাথে মিলেনি। কীরকম? তারা হয়তো ভেবেছিল যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর উপর ইরান হয়তো হামলা করবে না, তারা ইসরায়েলি করবে। কিন্তু ইরান এখানে মিডল ইস্টের উপর হামলা করেছে, অন্যান্য কান্ট্রিগুলোর উপর,
যে কারণে আমেরিকার বিভিন্ন বেসগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে। এবং আপনি খেয়াল করে দেখেন যে আপনার বিশেষ করে ওদের অন্যতম ইম্পর্টেন্ট একটা বেস, যেটা আপনার যে রাডারটা আপনার প্রায় 5,000 কিলোমিটার পর্যন্ত আপনার এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল, এবং এটা কয়েক বিলিয়ন ডলারের এখানে এটা আপনার এক্সপেন্ডিচার। সো এইটা আমেরিকার জন্য বিরাট একটা ক্ষতি। এইরকম অনেকগুলো জায়গা ধ্বংস করেছে। এখন এটার কারণে আরেকটা বিষয় কী হয়েছে, চায়নার এখানে অবস্থানটা একটা স্ট্র্যাটেজিক ডিলেমাতে পড়ে গিয়েছে। কেন? কারণ চায়না যদি এখানে ইরান যদি শুধু ইসরায়েলে হামলা করতো, চায়নার অবস্থানটা অনেক শক্তভাবে ইরানের সাথে থাকতো। চায়না কিন্তু বলেছে উই আর কনসার্ন, সে তার কূটনৈতিক ভাষায় উত্তর দিয়েছে উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন এটা নিয়ে। কিন্তু চায়না বলে নাই যে আমি তোমার সাথে আছি এবং হামলা করব। এটা কেন বলে নাই? কারণ চায়নার নির্ভরতা আমেরিকার উপর, চায়না নির্ভরতা ইন্ডিয়ার উপর, চায়না নির্ভরতা মিডল ইস্টের উপর। চায়না হচ্ছে একমাত্র সুপার পাওয়ার যার নিজস্ব কোনো জ্বালানি নাই, যে কারণে মিডল ইস্টের উপর নির্ভরশীল করতে হচ্ছে। এবং চায়নার আপনার 600 বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে আমেরিকার সাথে, 120 বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে ইন্ডিয়ার সাথে। মিডল ইস্ট থেকে সে সৌদি সহ অনেকগুলো কান্ট্রি থেকে তাকে তেল নিতে হচ্ছে। সো ইরানের সাথে সম্পর্ক রক্ষা করতে যে অন্য কান্ট্রি যদি সম্পর্ক নষ্ট হয়, তখন চায়না বিপদে পড়ে। শরীফ ভাই, একটা এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই নীতিটা আমরা দেখি যে বিভিন্ন দেশে এবং বিভিন্ন সময় অভিযোগ রয়েছে যে বাংলাদেশের ক্ষেত্রেও সে এই ধরনের একটা এই পরিচালনা করে থাকে অনেক ক্ষেত্রে, যেটি গণ অভ্যুত্থানের সময় এই প্রশ্নটি এসেছে বাংলাদেশের ক্ষেত্রে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্য আলোচকদেরকে। এটা কিন্তু আকস্মিক না, আমেরিকার এই যে আচরণটা। আমেরিকা যে নীতি দিয়ে তার পররাষ্ট্রনীতিটা চালায় বা সে যে নীতিটাকে ওন করে, এটি হচ্ছে যে সাম্রাজ্যবাদী একটা কর্মকাণ্ড তার মধ্যে আছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পর্যন্ত প্রায় 200-র বেশি দেশে নানাভাবে একাধিক ঘটনাও আছে, কোনো দেশে 4 বার সে সামরিক হস্তক্ষেপ করেছে। এবং এই সামরিক হস্তক্ষেপ আজকে ট্রাম্প যে কথাটা বলছে মিথ্যা কথা বলছে। আপনার খেয়াল আছে সাদ্দামকে সরানোর আগে যে যুক্তিটা তারা নিয়ে এসেছিল যে ইরাকের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে, কোথাও প্রাণঘাতী অস্ত্রের নামে কয়েকদিন আগে ভেনেজুয়েলায় সে অজুহাত বের করলো যে সেখান থেকে মাদক যায়। এখানে এসে বলছে, ইরানে বলছে যে রেজিম চেঞ্জ করতে হবে। ইরানের রেজিম চেঞ্জ কে করবে এই সিদ্ধান্ত আমেরিকার না, এই সিদ্ধান্ত ইরানের জনগণের। পৃথিবীর সব জায়গায় সে যে মাতব্বরিটা করতে চাইছে, এবং এর ভেতর থেকে ভাই যেটি বলেছে যে কোনো দেশ দখল না করে তার অনুগত শাসককে বসিয়ে দেওয়া এবং সেই শাসক তার পারপাসটা সার্ভ করবে। বাংলাদেশে সে করেনি তা না। বাংলাদেশে যে চুক্তিগুলো হয়েছে নির্বাচনের আগে, এই চুক্তিগুলো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই চুক্তিগুলো আমাদেরকে দীর্ঘদিন ভোগাবে। এবং এই শঙ্কাটা আমাদের আগে সরকারের পার্ট যারা ছিলেন, আপনার মনে থাকার কথা আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, তিনি সরকারের দায়িত্ব থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে আমাদের কৃষিটা আমরা আমেরিকার হাতে তুলে দিচ্ছি। এবং তাদের তৎপরতাগুলো যদি দেখেন, গতকালকে আমেরিকার যিনি রাষ্ট্রদূত তিনি আমাদের কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। এবং এই সাক্ষাতের পেছনেই নিশ্চয়ই তাদের ওই যে এগ্রিমেন্টগুলো আছে। এখন আমেরিকার এই যে আচরণ, এই আচরণের বিরুদ্ধে পৃথিবীতে এককেন্দ্রিক বিশ্ব হওয়ার কারণে আপনার এখন যদি সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি থাকতো, তাহলে এই যে তারা যেখানে যা খুশি তাই করছে এবং সে একটা শক্তিকে ডেভেলপ করছে, আফগানিস্তানের কথা মনে আছে, আবার সেটিকে ধ্বংস করার জন্য নিজে আসছে, ওই জায়গায় নিজের শাসক বসাচ্ছে, আবার কোথাও কোথাও সে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, যেটা একসময় ভিয়েতনামে হয়েছিল। আমেরিকা কি এই যে দানবীয় চেহারা, এটিকে সে কন্টিনিউ করতে পারবে? আমেরিকার এই দানবীয় চেহারার পেছনে একটা ভয়ঙ্কর জায়গা রয়েছে, তার যে পলিটিক্যাল যে তার সহযোগী যাকে পেয়েছে ইসরায়েল। পৃথিবীর সব কিছু ওলটপালট হয়ে গেলেও আমেরিকা ইসরায়েলকে এবং ইসরায়েল আমেরিকাকে ছাড়বে না, তাদের মধ্যে ওই সম্পর্কটা আছে। কিন্তু আমাদের জায়গা থেকে আপনি যদি বলেন, আমরা অনেক সময় ভনিতা করি। ভনিতাটা কি? আমরা যে দরদটা দেখাই ঢাকার রাস্তায়, প্যালেস্টাইন প্যালেস্টাইন উই আর উইথ ইউ, কিন্তু সেই প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের যে এই আগ্রাসন, এবং এই আগ্রাসনের আমেরিকা ইসরায়েলের পেছন থেকে সরে যাক, কালকে ইসরায়েলের ঘাড় মটকে দেবে ইরান অথবা অন্য কেউ। কিন্তু আমরা
ইসরায়েলের আগ্রাসনের মুখে থাকা, গাজার শিশুদের জন্য যেমনি আমরা কষ্ট পাই, আবার আমার এখানে এসে আমেরিকা যখন চেয়ার পেতে উঠানে বসে আমি এক ধরনের প্রাউড ফিল করি। সাদা চামড়ার মানুষ আমার উঠানে এসে বসেছে, আরে আমেরিকা ছাড়া কি পৃথিবী চলে নাকি? আরে আমরা এই যে ভরিতা, এই যে দ্বিচারিতা, এইটাকে তারা সুযোগ হিসাবে ব্যবহার করে। আপনি খেয়াল করে দেখবেন আমাদের পলিটিক্সে প্রচুর স্ববিরোধিতার জায়গা আছে। আমরা আমাদের যে রিয়াকশনগুলো আমরা কেস টু কেস ভেরি করে। আমাদের এখানে সীমান্ত হত্যা নিয়ে আমরা যথার্থভাবে যৌক্তিকভাবে আমরা এটা প্রতিবাদ করি। একই সঙ্গে গত 3-4 মাসে আমেরিকার থেকে প্রায় 350 মানুষকে অবৈধ অভিবাসী এই কথা বলে হাতে পায়ে শিকল পরিয়ে আমেরিকার থেকে বিমানে তোলা হয়েছে। শাহজালাল বিমানবন্দরে নামার পরে তাদের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার কেবল দিল্লির দাসত্বের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমেরিকার এই যে আচরণটা, এই আচরণটা নিয়ে একটা টু শব্দ করেনি। আবার আপনি দেখছেন আমাদের সরকার আমেরিকার থেকে, আগের সরকারের কথা বলছি, একজন কেরানি আসলেও তার সাথে যে আচরণ করেছে মনে হচ্ছে যেন জামাই বাড়ির থেকে কোনো আত্মীয় এসেছে। এবং আমাদের এখানে ওই যে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন। আমি আবার আসবো একটু। সারার তুষার, আগের সরকারের সময় বেশ কয়েকটি চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং সেই চুক্তিগুলোর ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপি সরকার বহাল রেখেছে এবং এটি নিয়ে বিএনপি সরকার কোনো ধরনের কথা বলেন, বরং আগের সরকারের দুজনকে, আমি যদি বলি বিডার চেয়ারম্যান এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তাকেও বিএনপি সরকার চলমান রেখেছেন। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটির ধারাবাহিকতা রক্ষা করতেই বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন, হয়তো এখানেও অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ জি, আপনাকে ধন্যবাদ। বিএনপি সরকার মূলত একটা সুবিধাবাদী নীতি দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ তারা যার পদত্যাগ চেয়েছিল এবং তখন সালাউদ্দিন সাহেব, যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তখন বলেছিলেন যে আপনি এভাবে বলেছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই যে আপনি একজন বিদেশি নাগরিকের হাতে আমাদের দেশে নিরাপত্তা তুলে দিচ্ছেন। তো তাকে আপনি কিভাবে পররাষ্ট্রমন্ত্রী করলেন? এটার কোনো যথার্থ উত্তর বিএনপির কাছ থেকে পেয়েছেন? বিএনপি কোনো ব্যাখ্যা কিছু দেয়নি, বলেছে যে এটা এখন আমাদের মনে হচ্ছে দরকার পড়বে এই সেই। তো বোঝা যাচ্ছে যে এমন কিছু চুক্তি আছে যেগুলো মানে রাখতে বিএনপি সরকার বাধ্য। তো সেগুলোর ক্ষেত্রে ওই সরকারের ধারাবাহিকতা তারা রক্ষা করবে, কিন্তু যেগুলো আপনার প্রয়োজনীয়, বাংলাদেশের জনগণ যেগুলো আপনার রায় দিয়েছে সেগুলো কিন্তু তারা রাখবে না। যে তারা এখন দেখবেন জুলাই সনদ, গণভোট সব কিছু কিন্তু বাতিল করে দিচ্ছে। মানে এটা একটা সুবিধাবাদী নীতি। আবার এই জুলাই সনদের মধ্যে যেটা যেটা আপনার কাজে আসবে সেটা আপনি রাখবেন। যেমন গতকালকে বলা হলো যে একটা টোপ আর কি বিরোধী দলগুলোকে উৎকোচ দেওয়ার মতো করে, যে আপনাদের দেখে আমরা ডেপুটি স্পিকার দিব, তা আপনারা নাম ঠিক করেন। এটা তো সরকার দেওয়ার কিছু না, সরকার দেওয়ার কেউ না। এটা জুলাই সনদে বলা আছে এবং জুলাই সনদকে বাংলাদেশের জনগণ গণভোটে অনুমোদন করেছে। আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন, এটাকে বাস্তবায়ন করবেন। এটা তো এমনিতেই আপনার ডেপুটি স্পিকার বিরোধী দলের আসার কথা। এটা সরকারের যেভাবে বলা হয়েছে, জুলাই সনদের প্রতি সম্মান রেখে আমরা এই উদারতা দেখালাম, এটা বলা হয়েছে। তো জুলাই সনদের দিকে আপনি এই সম্মানটা রাখতেছেন, করতে চাচ্ছেন। আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় আইনজীবী যারা, তারা জুলাই সনদ, গণভোট সব কিছুকে বাতিল করে দিচ্ছে এবং আদালতকে, জনগণের কি শিখলাম আমরা গত 30-40 বছরে, আল্লাহ পাক জানে যে এই যে আদালতকে, এত উদাহরণ আছে বাংলাদেশে যে আদালতকে রাজনৈতিক প্রশ্নে এটা আলোচনা করব জুলাই সনদ। আচ্ছা শেষ করি, একটা মানে জাস্ট পয়েন্টে শেষ করি যে আবারও আমরা দেখতে পাচ্ছি যে এই গণভোটকে বাতিল করার জন্য কিন্তু জুলাই সনদ ইত্যাদি হচ্ছে। তো যাই, আপনি যে প্রশ্নটা করেছেন ওই মানে আগের সরকারের কিছু নীতি, তো সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে বিডার চেয়ারম্যান উদাহরণ দিলেন, তাকে রাখা হয়েছে। আবার গলা ধাক্কা দিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বেরো করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে অনেক আলোচনা করেছে এবং একজন দলীয় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, ঋণ খেলাপি, তাকে বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে। আবার আপনি দেখতে পাচ্ছেন যে দুদকের আজকে সরকার বললো যে আমরা আপনার সাথে কাজ করতে চাই না। দুদকের যিনি মহাপরিচালক, চেয়ারম্যান যিনি, তিনি কিন্তু আগে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস ছিলেন সম্ভবত। তাকে করা হয়েছে কেন? কারণ তিনি এস আলম, বসুন্ধরা জায়গা মতো হাত দিয়েছিলেন। এস আলম, বসুন্ধরা এবং শিকদার, এই 3 গ্রুপের বিরুদ্ধে তিনি তদন্ত ওপেন করেছিলেন। তার মানে যেটা বোঝা গেল যে আপনি এই রেজিমে বিএনপি হলেও লাভ নাই, আপনাকে এস আলমকে ঘাটানো যাবে না। এস আলমের ওই লোকের একজন এপিএস, লোকটার নাম ভুলে গেলাম, আমি তার ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে কোথায় আজ মনসুর সাহেব, আপনাকে বলেছিলাম যে এই সরকার আসলে 15 দিনও টেকতে দেবো না, দেখছেন আপনি আজকে আসেন, এইভাবে স্ট্যাটাস দিয়েছে। তার মানে হচ্ছে আপনি শুধু বিএনপি হলেই হবে না, আপনাকে এস আলমকে ঘাটানো যাবে না। এই হচ্ছে এই সরকারের নীতি। এবং ওই দুদকের এছাড়াও আপনার ওই যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান, যে অত্যন্ত নলেজেবল ব্যক্তি আপনার, তাকেও কিন্তু আপনার জিয়া পরিষদ,
কোথায় এই জিয়া পরিষদ ছিল গত 17 বছর, এবং তারা একজন ব্যাংকের চেয়ারম্যানকে কিভাবে ফোর্স করতে পারে? মব মব হবে না বাংলাদেশে, কিন্তু এখন তো আমরা সরকারি এবং ইনস্টিটিউশনাল মব দেখতে পাচ্ছি, যারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের, এর আগে বাসসে আমরা দেখেছি। তো এইটা হচ্ছে এখনকার সরকারের নীতি বলে মনে হচ্ছে, যে আপনি যাকে যাকে আপনার পছন্দ না তাকে একটু মানে শুধু সরিয়ে দিবেন সেটা না, একটু অপদস্থ করে তারপর সরাতে হবে। এই নীতিটাই দেখা যাচ্ছে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ব্যাংকেরও এখানে যেমন পররাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে, এখানে কোথাও একটা তাদের মানে তারা আটকে আছেন। একইভাবে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে ঘটনাটা এরকম, অন্তত 2 জনের নাম আমরা জানি যাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো সমৃদ্ধ প্রোফাইল ছিল, তাদেরকে বাইপাস করে কিন্তু এই মানে একজন গার্মেন্টস ব্যবসায়ী, এরকম গার্মেন্টস ব্যবসায়ী বাংলাদেশে অন্তত 100 জন আছে, কিন্তু আপনি কাকে দিলেন? যিনি হচ্ছেন আপনার নির্বাচন পরিচালনা কমিটির 23তম সদস্য। তার মানে আপনি বোঝাই একদম ক্লিয়ার, মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলের বাইরে কেউ নিয়োগ পাবে না। জি, আমি আবার আসবো। রাকিব আল হাসান, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নতুন সরকারের নীতি কেমনভাবে পর্যালোচনা করবেন, আর একই সঙ্গে এই ইরানের এই যুদ্ধটি বাংলাদেশে বৈশ্বিকভাবে বাংলাদেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে, যেহেতু আপনি বৈশ্বিক ক্ষেত্রে অনেক কাজ করে থাকেন, বিভিন্ন দেশে যান ইউথ লিডার হিসেবে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমি হ্যারল্ড নেলসনের একটা কথা দিয়ে শুরু করি। যুদ্ধ মেদার নয়, বরং যুদ্ধ পাগলামির কাজ। যুদ্ধটা শুরু করেছে কি ডোনাল্ড ট্রাম্প নামে এক বদ্ধ উন্মাদ। সুতরাং এমনি যুদ্ধ একটা পাগলামির কাজ বলে, তো একটা উন্মাদ যদি শুরু করে তাহলে যুদ্ধের গতিবিধি, যুদ্ধের পরিমণ্ডল বেষ্টনী কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি আরেকটা কথা দিয়ে শেষ করি, যুদ্ধ কখনোই সমাধান নয়, কিন্তু যুদ্ধ কখনো কখনো একমাত্র উপায় হয়। ইরানের ক্ষেত্রে তাই হয়েছে। এখন ধরুন যুদ্ধটা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে, ইরানকে আসলে নানাভাবে ক্ষতিগ্রস্ত ধ্বংস করার জন্য। আমার বিজ্ঞ 2 আলোচকও এর আগে বলেছেন। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, আসলে যুদ্ধটা কতদূর পর্যন্ত যাবে এটা কিন্তু এখনও পর্যন্ত প্রেডিক্ট করা যাচ্ছে না। এবং আপনি যদি খেয়াল করে থাকেন এই যুদ্ধের আসলে মানে ইরানের যে স্ট্র্যাটেজিটা, ইরান কিন্তু অল আউট অ্যাকশনে নেমেছে। এবং ইরান কিন্তু প্রথমেই ইসরায়েল এবং আমেরিকা মনে করেছিল যে তারা ইসরায়েলকে অ্যাটাক করবে। তারা কিন্তু ইসরায়েলের দিকে অ্যাটাক করেনি, আমেরিকার দিকে তো যায়নি, যেহেতু এটা স্থলযুদ্ধ হচ্ছে না, এটা বিমান যুদ্ধ হচ্ছে। তো সে জায়গা থেকে ইরানের সবচেয়ে শক্তির জায়গা তার ড্রোন এবং মিসাইল, এবং তার ড্রোন এবং মিসাইলের কার্যকারিতা সে অলরেডি প্রমাণ করেছে। আর ইসরায়েলের দিকে হামলা না করে সে করেছে কি, যুদ্ধটা পুরো মিডল ইস্টকে ছড়িয়ে দিয়েছে। এবং তার এরকম একটা নীতি, আমি যখন মরবো তখন সবাইকে নিয়ে মরবো। এবং দেখেন কেন, এখানে আসলে ট্রাম্পের যে বড় ভুলটা ছিল সেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খোমেনিকে হত্যা করেছে। এবং যার কারণে তাদের আসলে যে বিভাজনটা ছিল, ইরানের শাসন ব্যবস্থা যে খুব ভালো তা না, কিছুদিন আগেও সরকার পতন আন্দোলন ছিল, কিন্তু এই ইরানের রেজিম চেঞ্জটা কিন্তু অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট। এটা কিন্তু এত ইজি না, মানে ইটস টু টাফ। কারণ আপনার এখানে যে ইরানের যে তার যে শিয়াইজম এবং তার যে পারস্য সভ্যতা, তার যে সামাজিক পলিটিক্যাল কালচার, এটা কিন্তু খুব ডিফারেন্ট। এখানে বরং তারা যুদ্ধে বরং তাদেরকে আরও ইউনাইটেড করে। এবং সবার কিন্তু একটা টার্গেট যে এখন আসলে নিজে মানে হয় বাঁচতে হবে নাহলে মরতে হবে, মানে এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে আসলে যুদ্ধটাকে থামানো খুব টাফ। এবং বাংলাদেশ কী হবে, ধরেন বাংলাদেশ ডিরেক্টলি ইনডিরেক্টলি যুদ্ধের পার্ট না, কিন্তু অনেক ব্যাপার পার্ট। অলরেডি আমাদের 2 জন শ্রমিক মারা গেছে, আমাদের 60 লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। এবং মধ্যপ্রাচ্যের যে 2টা ধনতান্ত্রিক যে প্রতীক, ধরেন দুবাই, ইরান, দুবাই, ওমান, কাতার, কুয়েত, সবাই নানাভাবে ইফেক্টেড। অলরেডি 100-র উপরে ফ্লাইট ক্যান্সেল, এবং এদের অনেকেরই ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, বা পরবর্তী ভিসা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কী হবে, কী প্রসেসে যাবে আমরা কিন্তু এখনও জানি না, উই ডোন্ট নো সো ফার। তারপর আপনি দেখেন তেলের বাজারে সবচেয়ে বেশি ইফেক্টটা পড়বে, কারণ আমরা কিন্তু বাংলাদেশ 100% LNG ডিপেন্ডেন্ট একটা কান্ট্রি, এবং আমাদের গ্যাসও এখন ইম্পোর্ট করতে, আমাদের ন্যাচারাল গ্যাসের পরিমাণ মজুদ কমে আসছে। সে জায়গা থেকে আমাদের এই তেলের বাজার, গ্যাসের বাজারের কারণে আমাদের অর্থনীতি, আমাদের পরিবহন ব্যবস্থা, ইন্ডাস্ট্রি, শিল্প সব কিছুর উপর ডিপেন্ডেন্ট। তো সে জায়গা থেকে ধরুন আমাদের এই ইউনুস সরকারের পর থেকে যখন আমাদের বড় বড় প্রজেক্টগুলো কাজগুলো বন্ধ এবং হুন্ডি ব্যবসায়ীরা পালিয়ে গেল, সেক্ষেত্রে আমাদের হিউম্যান রেমিটেন্সটা কিন্তু বাড়তেছিল। ধরেন আমাদের ইউজুয়ালি 22 থেকে 23 বিলিয়ন ডলার আসে, 24-এ এসেছিল 29 বিলিয়ন ডলার, আর 25-এ ছিল 33 বিলিয়ন ডলার। এই ফেব্রুয়ারি মাসেই ফ্লোটা এসেছে 33 বিলিয়ন ডলার, সরি 3 বিলিয়ন ডলার। এই মার্চে ঈদ থাকার কারণে এই ফ্লোটা হয়তো আর বাড়বে। এখন কিন্তু এই ধাক্কাটার কারণে কিন্তু এটা বাধাগ্রস্ত হবে। আরেকটা বিষয় ধরুন আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু জ্বালানিতে প্রচণ্ড পরিমাণে ভর্তুকি দেয়, তো যেহেতু আপনার মানে রেমিটেন্স কমবে, রিজার্ভও কমবে, আবার জ্বালানির দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি দেখেন গতকালে ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে 10%, তারপর LNG বেড়েছে 50%। এবং যদি সৌদি বন্ধ করে দেয়, কালকে কাতার বন্ধ করে দিল, সৌদি যদি বন্ধ করে দেয় এটার ব্যারেল প্রতি $150 ছেড়ে যাবে। তো সুতরাং এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশের উপর মারাত্মকভাবে পড়বে। আমি মনে করি ধরেন এই মুহূর্তে সরকার ধরেন রিজার্ভও কমতেছে, আবার দামও বাড়তেছে, সরকার কতটুকু ভর্তুকি দিবে, বা সরকার কি আপনার এই কোন পলিসিতে আগাবে, এই আবার ঘোষণা করা হচ্ছে সুদের হার কমাই দিচ্ছে। তো সুতরাং আমাদের এই ডিজাস্টারগুলো কিন্তু আমরা এর বাইরে না,
আমরা এগুলোকে ইগনোর করতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে কি আমাদের এই ডিজাস্টার মোমেন্টে যা আমাদের পলিসি কীরকম হবে, এমন করি যে সরকারের জন্য এটা দ্রুততম সময় সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং সরকার প্রত্যেকটাই সেক্টর বেস পলিসি মেকার রিসার্চারদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এই সরকারের মেয়াদ খুবই কম, মানে অল্প বয়সী সরকার, শুরুতে তার একটা ধাক্কা, এবং হিস্ট্রিক্যালি আসলে তার এই ধাক্কাটা সবসময় আসে 1991 গালফ ওয়ার, 1 সালে হচ্ছে আপনার 9/11 ঘটলো, এখন এই 26 সালে এসে মানে আসলে বিএনপির রাশিটাই আসলে সবসময় যুদ্ধ প্রমাণ এবং মিডল ইস্ট, এটা আসলে উপেক্ষা করার জায়গা নেই। তো আমি মনে করি যে রাষ্ট্রের জন্য সে তার বেস্ট পলিসিগুলো নেবে, কারণ না হলে এটার আফটার ইফেক্টে আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। রেজাউল করিম একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব পালন করবে। আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমরা চায়নার কাছ থেকে সহযোগিতা পাওয়ার মতো অবস্থায় নেই। কারণ কি, চায়না হচ্ছে এমন একটা দেশ যারা শান্তিকালীন সময়ে বা আপনি যখন স্বৈরাচারী অবস্থানে থাকবেন আপনাকে সহযোগিতা করবে, আপনাকে অস্ত্র দিবে, আপনাকে প্রকল্প তৈরি করবে, আপনার জন্য অনেক কিছু করে দিবে। বাট আপনি যখন বিপদে পড়বেন চায়না আস্তে করে সরে যাবে। দেখেন ভেনিজুয়েলার ক্ষেত্রে, ভেনিজুয়েলার যখন যে ইয়েটা হয়, যখন তার কয়েকদিন আগে কিন্তু চায়নার তাদের বিশেষ দূত, রাষ্ট্রপ্রধানের বিশেষ দূত সেখানে ছিলেন, কিন্তু চায়না কিন্তু কোনো কথা বলেছে? বলে নেই। তার মানে চায়নার কাছ থেকে আমরা ইফেক্টিভলি কিছু নিতে পারছি না, ভারতের কাছ থেকে নিতে পারছি না। অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখলাম পাকিস্তান থেকে কিছু বিষয় ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটা এখন এই মুহূর্তে কতটুকু চলবে তাও আমরা জানি না। তার মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশের জন্য মানে একজন ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে যে একটা ক্লোজ অ্যালাই বলে একটা শব্দ আছে, যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, যেমন ইসরায়েলের জন্য আমেরিকা, অথবা আপনার সৌদি আরবের জন্য পাকিস্তান, বা সৌদি আরবের জন্য আমেরিকা, এই যে একটা অ্যালাই, এটা কিন্তু যুক্তরাষ্ট্রের, হ্যাঁ রাশিয়ার সাথে আবার চীনের যেটা, কিন্তু এটা কিন্তু বাংলাদেশে কোনো এরকম ক্লোজ বা মোস্ট আপনার বিশ্বস্ত বন্ধু নেই। এটা না থাকার কারণে আমরা আমাদের এই অর্থনৈতিক সংকটটা অনেক বেশি প্রকট হবে। আর তার চেয়ে বড় আরও একটা বিষয় হচ্ছে আমাদের দেশের ইন্টারনাল আমাদের করাপশন। আমাদের দেশে এত বেশি সিন্ডিকেট, যেই সিন্ডিকেটগুলোকে কেউ ভাঙতে পারছে না। আপনি দেখবেন যে প্রতিটা জায়গায় সিন্ডিকেট। এখন এই যে দুদকের আজকে ইয়েকে সরা হলো, যেটা আমি এখানে একটু যদি অ্যালাউ করেন, আমি আমার ভাই তুষারের এখানে একটা উত্তর দিতে চাই। হ্যাঁ, মোমেন সাহেব একটা বলছে, তুষার যে কথাটা বলতেছিল, এখানে এই মোমেন সাহেবকে সরানোটা এটা অনেক আগেই দরকার ছিল, তাদের সময় কেন সরায়নি? কারণ এই মোমেন হলো তার দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে বহু আগে। তিনি 2008 সালে বিমান এমডি থাকা অবস্থায় তিনি দুর্নীতি করেছিলেন। সেই দুর্নীতির অভিযোগে আপনার নোটে উল্লেখ করা আছে স্বেচ্ছাচারিতা, তারপরে ক্ষমতার অপব্যবহার, তার পেশাগত অদক্ষতা বা পেশাগত দায়িত্বের অভাব, এসব কিন্তু উল্লেখ করা আছে। তেমন একজন ব্যক্তিকে কিভাবে দুদকের চেয়ারম্যান বানানো হয়? কেন দুদকের চেয়ারম্যান বানিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার? কারণ তার জন্য প্রাইস পোস্টিং ছিল। কী কারণে? তিনি যখন স্বরাষ্ট্র সচিব ছিলেন, স্বরাষ্ট্র সচিব থাকা অবস্থায় এই ভদ্রলোক এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা জোট টোট কাছের ব্যক্তি ছিল, এদেরকে দুর্নীতি করার জন্য উনি একটা আমব্রেলা হয়ে দাঁড়িয়েছিলেন। যত আপনি যে পুলিশের ডিবির এটা ওটা অনেক কিছু যে যত ধরপাকড়া হয়েছে, এখানে অনেক বড় একটা লেনদেন হয়েছিল, যে লেনদেনগুলো উনি প্রোটেকশন দিয়েছিলেন। উনি ওই মুহূর্তে যদি এই যে আজকে তুষার যে একটা কথা বললো যে আপনার যাদেরকে নিয়ে এখন অভিযোগগুলো, যেমন এই যে জুলাইয়ের আপনার সনদের ব্যাপারটা, জুলাই সনদে তোমরা এতই সিরিয়াস যদি ছিল, আজকে বিএনপিকে কেন দোষ দিচ্ছ? তোমরা হ্যাঁ না ভোটটা আগে কেন করো নাই? একটা ন্যাশনাল ইলেকশনের সময় তুমি হ্যাঁ না ভোটটা তুমি কেন রাখলে? না, বিএনপি তারা আগে, বিএনপি তো দাবি করবেই, পলিটিক্যাল পার্টি তার ইন্টারেস্ট নিয়ে সে কথা বলবেই, কিন্তু তারা তো অনেক আগে করতে পারতো। বিএনপি চাইলে কি, তারা কেন আগে করে নাই? আপনি জাতীয় নির্বাচনের সময় একই সময় তৈরি একটা জিনিস হতে পারে না। একটা দেশের সনদ এত বড় একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এই ডকুমেন্টটাকে অ্যাপ্রুভালটা আপনি নিচ্ছেন আরেকটা অকেশনে, একদম সবকিছু যখন সময় নাই, উপায় নাই, আপনার ওই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। 1.5 বছর ক্ষমতায় 6 মাস পরে কেন এটা করেন নাই? বা 1 বছর পরে কেন করেনি? কেন 1.5 বছরের মাথায় এটা নিয়ে নাড়াচাড়া শুরু হলো? এটা তো আপনার জাতীয় নির্বাচন অল্প কিছুদিন আগে নাড়াচাড়া হয়েছে। আমি মনে হয় আগে একটু সারার তুষারের কাছে যাই এই বিষয়ে যদি ব্যাখ্যা দেন। দেখেন, একটা হলো যে ফেসবুকে একটা পাতা আছে, নাম হলো শব্দ এনসিপির, আরেকটা পাতা খুলতে হবে শব্দ অন্তর্বর্তী সরকারের। এই যে আপনি তো আগে জুলাই সনদটা বানাবেন, তারপর সেটা গণভোটে নেবেন। তো জুলাই সনদ যে বানানোর যে প্রক্রিয়া, প্রথমে আলাদা আলাদা সংস্কার কমিশন কাজ করেছে, এবং এখানে আপনি দোষ দেন আর বাহবা দেন অন্তর্বর্তী সরকারের একটা প্রবণতা আমরা দেখেছি যে তারা রাজনৈতিক দলগুলোকেই
মূল ভিত্তি ধরেছে যে তাদের সাথে ঐক্যমত্য ছাড়া কিছু করব না, মানে আমরা করে ফেলবো একটা জিনিস সেরকম না, আমরা রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপরেই ভরসা করব। এবং সেখানে তারপরে যে জাতীয় ঐক্যমত্য কমিশন হলো, সেখানে প্রত্যেকটা জিনিস নিয়ে যে জিনিসটা একদিনের আলোচনায় শেষ হয়ে যাওয়ার কথা সেটাকে 3-4 দিন কালক্ষেপণ করা, এটা কিন্তু বিএনপির তরফ থেকে হয়েছে। তবু যাই হোক, যেভাবেই হওয়ার হয়েছে সেখানে সাইনও করলেন আপনি, অঙ্গীকারনামায় পরিষ্কার বলা আছে, সেই অঙ্গীকারনামাগুলো এখন বিএনপি পদে পদে ভায়োলেট করছে। এবং তারপরে হচ্ছে যখন আসলো যে গণভোট করতে হবে, গণভোটের মাধ্যমে মানে জুলাই সনদটা আপনি কীভাবে বাস্তবায়ন করবেন এই প্রশ্নে আমাদের প্রস্তাব ছিল গণপরিষদ, অন্যান্য কিছু দল গণভোটের কথা বলেছে, তারপর গণভোট এবং একটা মিনি মানে গণপরিষদ যেটা সংস্কার পরিষদ হচ্ছে, এই প্রক্রিয়ায় আমরা সবাই রাজি হলাম। এবং বিএনপিরই এটা দাবি ছিল যে, বা দাবি মানে তারা এটাতে অনড় ছিল যে একই দিনে করতে হবে, আলাদা দিনে করা। এবং তারা তখন এটা বলেছে যে একই দিনে করা আর আগে করা একই জিনিস বোঝায়, মানে একই মানে ইয়ের দিক থেকে, প্রভাবের দিক থেকে একই ব্যাপার হবে। সুতরাং আমরা ওই রাষ্ট্রীয় পয়সা খরচ হবে, ইয়েদের প্রশাসনিক কর্মকর্তাদের অসুবিধা হবে, সব কিছু বিবেচনা রেখে আমরা একই দিনে করি। তো একই দিনে আমরা করার, এটা তো তার মানে ইন গুড ফেইথ আমরা সবাই রাজি হয়েছি। এখন যদি আপনি চতুরতাকে রাজনীতি মনে করেন যে হ্যাঁ বিএনপি তারা দাবি করতেই পারে, তো সেই দাবিটা এরকম হবে কেন যেটা জনগণের বিরুদ্ধে যায়। আজকে যে কথাটা, যে বিএনপির আইনজীবীরা যে কাজটা করলেন, যে তারা প্রশ্ন করেছেন যে গণভোট সংবিধানে নাই, কাজে গণভোট অবৈধ। এটা তো খুব আশ্চর্য কথা। গণভোট তো সংবিধানে থাকা না থাকাটা বড় ব্যাপার না, গণভোট তো অনেক সময় একটা নতুন সাংবিধানিক ব্যবস্থাও প্রবর্তন করার জন্য গণভোট নিতে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 1977 সালে একটা গণভোট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, 1991 সালে, অর্থাৎ বিএনপির ইতিহাসে 2বার গণভোটের ইতিহাস আছে। তারপর গণভোটটাকে আপনি সংবিধান থেকে বাতিল করলেন। এই আইনজীবীদের প্রশ্ন করা উচিত ছিল যে গণভোট আগে ছিল পরে বাতিল করা এটা অবৈধ। তারা এখন গণভোটকে সংবিধানে নাই, সংবিধানে যে নাই গণভোট, এটাই তো একটা অবৈধ ব্যাপার। কিন্তু এখন তারা এটাকে কোনটাকে অবৈধ করতে গেছেন, এই সংবিধানে আছে কি নাই সেই সাপেক্ষে গণভোট অবৈধ। তাদের আইন সম্পর্কে ধারণা, রাষ্ট্র সম্পর্কে ধারণা এবং জুলাই সনদ সংস্কার এগুলো সম্পর্কে ধারণা দেখে খুব আশ্চর্য না হয়ে কিন্তু উপায় নাই যে তারা এখন কেন এই 72। এবং আপনি দেখবেন যে এই সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকারের সময় পঞ্চদশ সংশোধনী নিয়ে যখন শুনানি হচ্ছিল, তখন কিন্তু ওই যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার ব্যাপারে রায় দেয় ওই আদালত, তখন কিন্তু গণভোটের বিধানটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। তাহলে আপনি এখন কেন গণভোট অবৈধ এটা এই দিকে যাচ্ছেন, এবং এটা করে আপনি আসলে কী অর্জন করতে চাচ্ছেন? মানে আপনি তো এখানে শুধুমাত্র নিজের অহংকার এবং গরিমাকে জয়ী হতে দেখা ছাড়া আর কোনো অর্জন থাকবে না আপনার। এই সরকার, আওয়ামী লীগ সরকার, তারা দেখেন বিএনপি অন্তত এইটুকু ডেমোক্রেটিক আচরণ করেছিল যখন আন্দোলনের চাপে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিল 96 সালে। তারপরে দুই তৃতীয়াংশের জোরে আওয়ামী লীগ সেটাকে বাতিল করে দিল 2011 সালে। এই আপনি রাজনৈতিক প্রশ্নে যেখানে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে সেখানে আপনি আদালতকে ব্যবহার করেছেন, 1 নম্বর উদাহরণ। 2 নম্বর উদাহরণ হচ্ছে এই কোটা সংস্কার, যেটা আওয়ামী লীগের পতন ডেকে এনেছিল, ওখানে আপনি আদালত ব্যবহার করলেন। আজকে এত উদাহরণ থাকার পরেও যে সরকারের বয়স এখনো, মানে যে সরকার এখনো নাভি কাটা হয় নাই, 1 মাস বয়স হয়, সে কোন পথে যাচ্ছে আপনি দেখেন। এভাবে যদি আপনি কারণে অকারণে 2/3 ব্যবহার করেন, এটা আপনার ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। কোন পথে যাচ্ছে রাকিব হাসান, আমি আপনার কাছে যেটি আলোচনা করলেন, ঐক্যমত কমিশনে আলোচনা করলেন, গণভোট নিয়ে একমত হলেন, দেশের মানুষ গণভোটেও ভোট দিল এবং জাতীয় নির্বাচনেও ভোট দিল, পরে সেটিকে আসলে আদালতের কাঁধে যে ঠেলে দেয়া, এটি আসলে রাজনীতিকের প্রশ্নের মুখে ফেলবে কিনা, বা বিএনপি যেমন 90-এর নির্বাচনের পরে রূপরেখাগুলো বিএনপি বাস্তবায়ন নিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটিকেই আবার পুনরাবৃত্তি ঘটলো কিনা? ধন্যবাদ আপনাকে। পুনরাবৃত্তি ঘটেনি। দেখেন আমি আপনাকে বলি, ধরেন যে গণভোট বা যে ইস্যুগুলো এখন সামনে আসছে, আমি মনে করি না যে বিএনপি কোনোটা ভায়োলেট করছে। এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটাকে আপনি মার্কিং করতেছেন। ধরেন বিএনপি বলেছে, বিএনপি স্বাক্ষরিত সনদে যা যা করেছে, 25টা দল নিয়ে 84টা সংস্কার, ঐক্যমত সংস্কার প্রক্রিয়া নিয়ে, তার মধ্যে 36টা এক্সিকিউটিভ অর্ডার, 48টা সাংবিধানিক অর্ডার। এখানে বিএনপি যে স্বাক্ষরিত করেছে, বিএনপি বলেছে সেগুলো সে মানবে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো মানবে না। গতকাল সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, ইনক্লুডিং আপার হাউস সহকারে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে। গণভোটে কি তার নোট অফ ডিসেন্ট ছিল? আমি তো গণভোট নিয়ে আমি আসতেছি। ধরেন গণভোট নিয়ে বিএনপি অফিসিয়ালি তার গণভোটকে বাতিল করা, গণভোট অবৈধ, এই জিনিসগুলোতে বিএনপি কেউ যায়নি। আপনার ওনারা বলছে যে কিছু আইনজীবী গেছে। এখন আইনজীবীদের যারা প্রফেশনাল আইনজীবী, তাদের ধর্মই হচ্ছে যেদিকে আপনার টাকা দিবেন সেদিকে কাজ করবে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য আইনজীবী, এটা হতে পারে, তার তো একটা পরিচয়, কিন্তু সে বিএনপি তো অফিসিয়ালি বিএনপি যদি অ্যাসাইন করতো বা বিএনপি যদি সরাসরি করতো, তাহলে আমি এটাকে ধরতে নিতাম। আমার কাছে যেটা প্যারামিটার সেটা হচ্ছে, ধরেন বিএনপি স্বাক্ষরিত সনদে যেগুলোতে একমত হচ্ছে সেগুলো বিএনপি মানবে কিনা, না মানলে আমি তাকে কোশ্চেনেবল করবো। আর যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, আমিও বলতেছি পারবার নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও এগুলোতে পার্লামেন্টে আলোচনা হতে পারে। দেখুন এখানে ছলচাতুরিটা আসলে বিএনপিকে দোষারোপ না দিয়ে এখানে ঐক্যমত কমিশন এবং ঐক্যমত কমিশনের যিনি রাজা জনাব ডক্টর আলী রিয়াজ, তাকে ধরা উচিত। ধরেন যে উনি স্বাক্ষরিত সনদে একরকম রেখেছে, আদেশে করলো কি আরেক রকম। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন আমাদের রাষ্ট্রপতি তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, এক্ষেত্রে তারা কিন্তু
গণভোটের ব্যাপারে বা জুলাই সনদের ব্যাপারে এটা কিন্তু অধ্যাদেশ শব্দটা ইউজ করতেছে না, বলতেছে সাংবিধানিক বিষয়ক আদেশ। কারণ কি, আর্টিকেলের 93 অনুযায়ী আপনি অধ্যাদেশ জারি করতে পারেন। এই সরকার 133টা অধ্যাদেশ জারি করে বিশ্ব রেকর্ড করেছে। তো সেই জায়গা থেকে ধরেন আপনি সংবিধানের ক্ষেত্রে আপনি বাইপাস করে এটাকে সাংবিধানিক আদেশ দিয়েছেন, কারণ 93তে বলা আছে আপনি সংবিধান বিষয়ে কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না। 1973 সালে 7 এপ্রিলের পরে কোনো আদেশ জারি হয়নি, বাংলাদেশে প্র্যাকটিস হয়নি। তো আপনি গণভোটের প্র্যাকটিসিংটা আমরা শুরু থেকে বারবার বলে আসতেছি। আমি একটু রেজাবেকে একটু রিনাউন্স করে ওনার বক্তব্য উনি বলেছে যে এনসিপি কেন আদায় করে নিতে পারেনি আগেটা। ধরেন আপনি একটা তাহলে আদায় করে নিতে হলে তো আপনার শুরুতে আপনার কনস্টিটিউশনটাকে স্থগিত করা উচিত ছিল। কনস্টিটিউশন আপনি স্থগিত করেন না, স্থগিত না করে আপনি গণভোটে কী গেছেন, এটা তো ইলিগ্যাল প্রসেস। এখন আপনি একটা বিচার ব্যবস্থায় সাংবিধানিক কাঠামোর ব্যবস্থার মধ্যে আপনি ইলিগ্যাল জিনিস কখনোই আপনি হালাল করতে পারবেন না। এখানে আপনি যতই চিল্লাচিল্লি করেন কোনো লাভ হবে না। সুতরাং আমি বলি যে ধরেন এখানে বিএনপি প্রস্তাবও দিয়েছিল যে 4টা, এখন যে প্রশ্নটা আসছে 4টার ভিত্তিতে কীভাবে গণভোট হয়। ধরুন গণভোট হয়ে গেছে, গণভোট পাস হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সে নাই। গণভোট তো পাস হয়েছে, হ্যাঁ ভোট পাস হলো না। এখন হ্যাঁ ভোট পাস হওয়ার পরে গণভোটের হ্যাঁ তো তার একটা ম্যান্ডেট দিয়ে দিচ্ছে, এবং সংবিধান সংস্কার কাউন্সিল এটা তো আপনার কনস্টিটিউশন নাই। তো কনস্টিটিউশন না থাকলে এটা কনস্টিটিউশন যোগ করলে না তখন এটা শপথের প্রশ্ন আসবে। সুতরাং আমি এই মুহূর্তে মনে করি যে পার্লামেন্ট শুরু হচ্ছে 12 তারিখে, 12 তারিখের পরে স্বাক্ষরিত সনদটাকে আমি প্যারামিটার ধরে নিচ্ছি। এখানে বিএনপি যা যা বলেছে সে যা তা পালন করবে কিনা সেটা আমার কাছে জরুরি প্রশ্ন। আর এর বাইরে যেগুলোতে নোটিফিকেশন দিচ্ছে এগুলো পার্লামেন্টে যুক্ত হতে পারে। আমি একটু যোগ করি, আর তুষার ভাই বলছিলেন, স্যার তুষার ভাই, যে ডেপুটি স্পিকারের ব্যাপারে বিএনপি আসলে দয়া করতেছে। দেখুন উনি বলছে ডেপুটি স্পিকার পায়, কিন্তু ডেপুটি স্পিকার পায় কে? আপনি আমি ওটা হিসাব করে ধরি, তাহলে 180 দিন পরে জুলাই সনদ পাস হওয়ার পর আপনি পান। কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল 74 বলা আছে, এটা কিন্তু উল্লেখ করা নাই যে স্পিকার বা ডেপুটি স্পিকার সরকারি দল থেকে হতে হবে। সুতরাং বিএনপি এক্ষেত্রে আমি মনে করি যে উদারতা দেখাইছে। তো বিএনপির এই জিনিসগুলোতে অ্যাপ্রিসিয়েট করা উচিত। বিএনপি যে জায়গায় ভুল করবে সে জায়গায় আমরা ধরবো, কিন্তু বিএনপি জুলাই স্বাক্ষরিত সাইনে সে না মানলে তাকে ধরবো। এ পর্যন্ত আমি মনে করি সে মেনে আসছে, সে উদারতার মানে পরিচয় দিচ্ছে। এবং আপনি যেটা বলছেন 3 জাতির রূপরেখা একটা পুরাতন গল্প। এক্ষেত্রে সে এই জায়গাতে তার স্ট্যান্ডার্ড ঠিক রাখছে কিনা সেটা আমরা জরুরি প্রশ্ন। এবং সে আমি মনে করি যে এখানে সে কোনো কিছু পাইলট করেনি। এখানে যেগুলো ইলিগাল জিনিস এগুলো সাংবিধানিকভাবে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়াভাবে এগুলোতে প্রশ্নবিদ্ধ হবেই স্বাভাবিক। শরীফুজ্জামান সাহেব, আমরা বাংলাদেশের রাজনীতি তাকাই যে সংবিধানকে ভর করে কখনো একটু টানলো, কখনো হাইকোর্টে পাঠালো, কারো কাঁধে উঠালো না, মানে এরকম করে ক্ষমতার পালা বদলে রাজনৈতিক দলগুলো আসলে, এবং জনগণের যে রায় বা জনগণের যে সেটি আসলে কখনোই খুব বেশি প্রভাবিত হয়নি। যার যা ক্ষমতায় যাওয়ার যেভাবে ব্যবহার করা দরকার সংবিধানকে সেভাবে ব্যবহার করা হয়েছে। এবারও সেরকম প্রক্রিয়া চলছে কিনা? ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। আমার জায়গা থেকে যখন দেখি তখন দূর থেকে দেখি কাশবনটা খুব ঘন মনে হয়। আপনি খলিলুর রহমান যখন ডক্টর ইউনূসের খলিল থাকে তখন আমার কোনো আপত্তি করি না, কিন্তু খলিলুর রহমান যদি তারেক রহমানের খলিলুর রহমান হয় তখন হচ্ছে আমার আপত্তির যে জায়গাটা। আমরা আপনাদের এই অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার বলেছি যে তার নাগরিকত্ব সহ অনেকগুলো জায়গায় আমরা প্রশ্ন তুলেছি। তো তখন আপনি কিন্তু নিশ্চুপ ছিলেন, আপনি তখন কথা বলেননি, কারণ তখন খলিলুর রহমান ডক্টর ইউনূসের খলিলুর রহমান ছিলেন। আমরা এই যে নিয়োগের ক্ষেত্রে ডিসি পরিবর্তন হবে কি হবে না এটি কুষ্টিয়া জেলা জামাত ঠিক করে দিচ্ছে। বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, সে তো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। রাষ্ট্র পরিচালনার জন্য তার কতগুলো কৌশল থাকতে হবে। আজকে প্রথম আলো দেখেছেন ওয়াসার যে এমডি কতগুলো প্রসেস আপনার ভায়োলেট করে তাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এখন যে এমডি আছেন এবং বেগমপাড়ায় তার বাড়ি, 25 কোটি টাকা দামের বাড়ি, তো তাকে নিয়োগ করার ক্ষেত্রে যে ধরনের প্রসিডিওর মেনটেন করা হয়েছে অনেকগুলো জায়গায়, তো সেটি হয়েছে না? হয়েছে। আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তী সরকারের, তাকে নিয়ে প্রশ্ন উঠেছে না? অসংখ্য প্রশ্ন উঠেছে। তাকে কি সরকার অপসারণ করেছে? না। প্রত্যেকটা রাজনৈতিক দলে আপনার এক্সপেকটেশন থাকতে পারে, আপনি আপনার কথাটা বলতে পারেন। আমি জিজ্ঞেস করতে পারি যে একজন মাস্টার যুব দলের একজন নেতা, তাকে গ্রেপ্তার করার 16 ঘন্টার মধ্যে সে কীভাবে জামিন পায়, এটি আমি প্রশ্ন করতে পারি। কিন্তু বিএনপি কোন জায়গায় কাকে নিয়োগ দিবে এই প্রশ্নটা কি আমি প্রতি পদে পদে কি ঠিক করে দিতে পারি? আমি ফুটপাতে দাঁড়িয়ে কি বলতে পারি যে এই জায়গায় একে নিয়োগ দিতে হবে, তাকে এই জায়গায় নিয়োগ দেওয়া যাবে না? বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি এবং তার একটা কমিটমেন্ট আছে, তার একটা ইলেকশন ম্যানিফেস্টো আছে। আমরা আমাদের যে জায়গা, আমি এক্সপেকটেশনের কথা বলতে পারি, আমরা প্রশ্ন করতে পারি, জিয়া পরিষদ তুমি 17 বছর কোথায় ছিলা? আমি তোমাকে কোথাও দেখিনি। আজকে প্রত্যেকটি জায়গায়, এবং আমি এই অনুষ্ঠানে দাবি করি যারা এই ঘটনার সাথে যুক্ত জিয়া পরিষদের নামে, এর আগের রেজিমে, আমার তো দীর্ঘদিন রাজনীতি করার কারণে আমরা এদের বিরুদ্ধে কথা বলেছি সেই 90-91 সাল থেকে, সেই এক্সপিরিয়েন্সটা আমার আছে। এদেরকে আমি অনেকটাই নামে চিনি আর কি। তো তারা এই যে বিভিন্ন সরকারি অফিসগুলোতে যে মাস্তানিটা করছে, গত 17 বছর তো এই মাস্তানিটা আমরা দেখিনি। লেজ গুটিয়ে পালিয়েছিল। এই জিয়া পরিষদ কোথায় ছিল? আজকে তারা বিএনপির নাম ভাঙিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী তার সাদাসিধে জীবনযাপন, তিনি কতগুলো পজিটিভ
মেসেজ দিচ্ছেন, কিন্তু এটি যদি তার দলের কর্মীরা, ওই যে জিয়া পরিষদ টাইপের যারা আছে, তারা যদি এটি এক্সিকিউট করার ক্ষেত্রে সহযোগিতা না করে, আপনার এই ভালো কথা, এই আচরণে মানুষ কিন্তু খুব একটা সন্তুষ্ট হবে না। কারণ প্রান্তিক মানুষের সাথে সংযোগটা হচ্ছে প্রান্তিক নেতাকর্মীদের। সুতরাং তারা যদি আচরণটা ঠিক না করে, তারা যদি বাড়ির ড্রয়িং রুমে ঢুকে কাউকে থ্রেট করে, আর এখানে সর্বোচ্চ নেতা তিনি যদি রাস্তায় হেঁটে অফিস করেন, খুব একটা পরিবর্তন হবে মানুষের জীবনে। সুতরাং এই জায়গাগুলোতে বিএনপিকে কঠোর হতে হবে, এই জায়গাগুলোতে বিএনপিকে শক্ত হতে হবে। কিন্তু আমি যেভাবে বলছি যে অমুক জায়গার ডিসিকে বদলি করা যাবে না, আরে দেশটা চালাচ্ছে কে? যাকে আমি ম্যান্ডেটটা দিয়েছি, যাকে আমি ভোটটা দিয়েছি, সে তার সুবিধা মতন জায়গায় তাকে কাউকে নিয়োগ দিবে, কাউকে নিয়োগ দিবে না। কিন্তু আমি ঠিক করে দিচ্ছি, আমি ডিসি অফিস ঘেরাও করছি। আমি তো মনে করি যে কুষ্টিয়াতে যা হয়েছে, যাকে বদলি করার কারণে এটি হয়েছে, কালকে তাকে স্ট্যান্ড রিলিজ করা উচিত। কুষ্টিয়ার যে ডিসিকে বদলি এর করা আগে তো হয়েছে, কুষ্টিয়ার ডিসি ক্ষেত্রে হ্যাঁ, বিএনপি এগুলোর একজন পেছনে নেতার তাদের- হুমকিও রয়েছিল, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট এক নেতার হুমকিও তো রয়েছে, নানা আপনি কিছু কিভাবে আছে থাকেন যারা দেখে এই নেব। কাজগুলো করছে। এবং আমরা কি বলছি যে তারা নির্বাচনে এই ভূমিকা পালন করেছে। তো পঞ্চগড়ে তো ডিসিকে বদলি করা হয়েছে, তো পঞ্চগড়ে তো যে আসন সবগুলো বিএনপি পেয়েছে। তাহলে আমি এখানে বলছি যে যে আসনগুলোতে জামাত জিতেছে, আমরা সেই আসনগুলোর ডিসি পরিবর্তন করা হয়েছে। বিদেশ থেকে ইউটিউবাররা তারা স্ট্যাটাস দিচ্ছে যে জায়গাগুলোতে, তাহলে পঞ্চগড়ের ডিসি তো বদল হয়েছে। পঞ্চগড় তো জামাত আসন পায়নি, বিএনপি পেয়েছে। তো এই জায়গাটায় আপনি যদি ঠিক করে দেন ফুটপথে দাঁড়িয়ে সরকার কিভাবে চলবে, তাহলে সরকার চলবে না। সরকারকে কঠোর হতে হবে। তার যে ইলেকশন পলিসি আছে, সে যে ম্যানিফেস্টো দিয়েছে, সে ওই যে ফ্যামিলি কার্ড দিতে চাইছে। আমরা বলতে পারি যে তাড়াহুড়া করার কোনো দরকার নেই। কখনো কখনো তাড়াহুড়া করতে গিয়ে মন্ত্রীরা যে মাঝে মধ্যে বেফাস কথা বলছে, এটাকে কন্ট্রোল করেন। আমার পেছনে পেছনে ডাক্তার ঘোরার দরকার নেই। আমি হাসপাতালে গিয়ে ডাক্তার চাই, আমি হাসপাতালে গিয়ে ডাক্তার চাই, আমার পেছনে ডাক্তারের ঘোরার দরকার নেই। এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো মূল এজেন্ডাকে ডাইভার্ট করে দিচ্ছে। বিএনপি যে সমস্ত জায়গায় জনগণকে কমিটমেন্ট করেছে, তার কর্মসূচি নিয়ে জাকপার কাছে সে অঙ্গীকারাবদ্ধ না, সে অন্য পার্টির কাছে অঙ্গীকারাবদ্ধ না। তার কমিটমেন্ট হচ্ছে পাবলিকের কাছে, পাবলিকের পারপাস সার্ভ করার জন্য। জামাত কি দাবি করলো, এটি পার্লামেন্টে গিয়ে জামাত অবশ্যই বলবে, এনসিপি অবশ্যই বলবে। কিন্তু বিএনপি তো আসলে জামাতের ডিমান্ড, এনসিপির ডিমান্ড, লেফটদের ডিমান্ড, এটি ফুলফিল করার দায়িত্ব বিএনপির না। বিএনপি সরকারে বসে তার যে এজেন্ডাগুলো আছে সেগুলো করবে এবং স্বচ্ছতার সাথে করবে। সাথে আমি বিএনপির যে চ্যালেঞ্জটা দেখি, বিএনপির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি। এবং এই পর্যন্ত আপনি যদি দেখেন, বিএনপিকে যতগুলো জায়গায় বিব্রতকর অবস্থায় ফেলেছে বিএনপির কর্মীরা, তারা 16 বছর তাকে জিজ্ঞেস করেন 31 দফা একবারে গড়গড় করে বলে ফেলবে। তাকে জিজ্ঞেস করেন ফ্যাসিবাদ সম্পর্কে 700 শব্দে 1 ঘন্টার মধ্যে লিখে ফেলবে। কিন্তু সে যে আচরণটা করছে, এই কর্মীরা, সবার কথা বলছি না, এই আচরণটা করছে, এতে যে দলের ক্ষতি হচ্ছে এটি কি সে জানে না? তারপরেও পকেট ভরা অর্থ, টাকা, এর কাছে তার দল, স্বার্থ সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। রেজাউল করিম, যদি শরীফুজ্জামান শরীফের কথাটা ধরি, বিএনপির চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি 2 সপ্তাহ হয়নি সরকার গঠন করেছে, এর মধ্যে যদি বিএনপির চ্যালেঞ্জ বিএনপি হয়, তাহলে আরও সামনে তো আরও অনেক পথ পাড়ি দিতে হবে তাকে। না, এটা মনে করি বিএনপির চ্যালেঞ্জ, এটা আমি পজিটিভলি দেখি। কারণ কি, বিএনপির যে অবস্থার মধ্য দিয়ে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে 17 বছর পর ক্ষমতায় আসছে, এরকম চ্যালেঞ্জ ফেস করারই কথা। এবং এটা কোনো বিষয় না, মানে এই চ্যালেঞ্জটা বিএনপির জন্য বিএনপি হবে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে যে যদি বিএনপি তারেক রহমান যদি তার সে যেভাবে শুরুটা করেছে, তার এই শুরুটা যদি এভাবে চলতে থাকে, তাহলে এটার ভালো ফলাফল আসবে। প্রবলেমটা হবে তিনি যাদেরকে বিভিন্ন দায়িত্বে বসিয়েছেন, এই ব্যক্তিরা কতটুকু দক্ষতার তার আছে, এবং এরা তার সেই ডিজায়ার্ড গোল, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আসলে কতটুকু সততা, স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে কাজ করবেন। কারণ এখানে অনেক ব্যক্তি আছে অলরেডি তাদের দায়িত্ব নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক বিষয় আছে, আমরা অনেককে নিয়ে দেখলাম, সমালোচনা অনেক কিছু হচ্ছে, এগুলো থাকবে। কিন্তু এখনও আপনার এই যত বেশি চ্যালেঞ্জ হবে, যত বেশি আলোচনা সমালোচনা হবে, তত কিন্তু বিএনপি আরও এটা কারেকশন আসবে, এবং তারা কিন্তু তত বেশি আপনার কাজের ক্ষেত্রে তারা একটা, আপনি খেয়াল করে দেখবেন এখন বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন জায়গায় আপনি কোনো কাজের জন্য তদবির করে দেখেন, আমি যেটা খোঁজখবর নিয়ে দেখেছি, প্রতিটা জায়গায় প্রতিটা মন্ত্রী তারা কিন্তু এখনও মানে ভয় পায়। ভয় বলতে তারা ভাবে, কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্য তো এমন না যে হ্যাঁ, ছাত্রদল, যুবদল, না, এদের কর্মীদের পদচারণা হাঁটা যায় না। না না না, অভিযোগ রয়েছে। এটা মনে হয় মানুষের বাড়িয়ে বলছে।
এটা আমি অনেক জায়গায় আছে লোকজন যাবে, মন্ত্রী কতটুকু এন্টারটেইন করছে এটা হচ্ছে বিষয়, সচিব এন্টারটেইন করছেন এটা হচ্ছে বিষয়। আমি আপনার অফিসের সামনে সারাদিন আমি ঘোরাঘুরি করলাম, সেটা মুখ্য না। এমন হতে পারে যে আপনার অফিসে আমি ঘুরলাম না, কিন্তু ফোনে ফোনে দুর্নীতি করলাম, তখন আওয়ামী লীগের সময় তো সচিবালয় কেউ যায়নি, লন্ডনে বসে ফোন করে, ওই আপনার আমেরিকায় বসে, অস্ট্রেলিয়ায় বসে, চায়নায় বসে, বিভিন্ন দূর দূরান্তে বসে ফোন করে তো তখন দুর্নীতি করে ফেলছে। কিন্তু বিএনপির সময় এখন যদি আপনার দুর্নীতি না হয়, বা তারা যদি নেতাকর্মীরা কেন বিভিন্ন জায়গায় ঘুরঘুর করছে, কারণ তারা অ্যাক্সেস পাচ্ছে না। তারা ওইভাবে অ্যাক্সেস যদি ফোনে ফোনে অনেক কিছু করতে পারতো, তাহলে মন্ত্রণালয়ে যায় ভিড় জমাইতো না। এটাকে নেগেটিভলি দেখার কিছু নেই, তারা চেষ্টা করবে সবাই, কারণ এখন সবাই চাইবে কিছু কাজ করতে। বাংলাদেশের কালচার আপনি ওভার দ্য নাইট চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এই জায়গাটায় এখন বিষয় হচ্ছে যে আমরা এই টেনাসিটিটাকে ধরে রাখতে পারবো কিনা। বিএনপি যদি এই টেনাসিটিটাকে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই সাফল্য আসবে। বাট এই জায়গায় সবচেয়ে চ্যালেঞ্জিং হবে যেটা, যে তুষার একটা কথা বলছিল, যেটা আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে। বাংলাদেশের ইতিহাসে আমাদের সবচেয়ে, ওই যে আমি এর আগেও একটা কথা বলছি, আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা দক্ষ পররাষ্ট্রমন্ত্রী পাচ্ছি না। কারণ এই যে বাংলাদেশে এখন ইকোনমিক ক্রাইসিস, যেটা অর্থনৈতিক যে একটা সংকট আসন্ন, সামনে বাজেট আসতেছে, এই বাজেট প্লাস বাংলাদেশের অর্থনৈতিক সংকট প্লাস আপনার বাণিজ্যিক সম্পর্ক বিদেশের সাথে, এই সম্পর্কগুলো কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে অনেকটা সহজ করে দেয়, আপনার বাংলাদেশের বাজার ব্যবস্থাকে খুব সহজ করে দিবে। তো এটার ক্ষেত্রে এই যে এখন পররাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে, তার ব্যাপারে কিন্তু এটা হয়তো তুষার এটা তার যৌক্তিকভাবে সে যুক্তি দাঁড় করাতে পারে, ঠিক আছে, কিন্তু যদি বলে থাকি তোমরা তাকে কেন বসিয়েছিল, তার মানে সে তার দক্ষতা ছিল, যোগ্যতা ছিল, যে কারণে আমেরিকা তিনি নিয়ে আসছিল। হয়তো বাংলাদেশের মানুষ শুরুতে তখন বুঝতে পারেনি, বিএনপি হয়তো পরে বুঝতে পারছে ওনার দক্ষতা বা যোগ্যতা সম্পর্কে, এটা বিএনপি ভালো জানে। তো তিনি যদি সেটার প্রমাণ রাখতে পারেন তাহলে এটা ঠিক আছে। আর আরেকটা বিষয়, আমি রাকিবের একটা প্রশ্ন আমি উত্তর দিতে চাই, সেটা হচ্ছে যে রাকিব যে বিষয়টা বলছিল জুলাই সনদের বিষয়টা, গণভোট নিয়ে। গণভোট একটা বিষয় কি, আপনার এখানে 48টা প্রস্তাবের মধ্যে 30টা প্রস্তাবে আপনার গৃহীত হয়েছে, বাকিগুলোতে আপনার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। এখন বিষয় হচ্ছে কি যে এটা সাংবিধানিক একটা, যেমন আপনার যেটা সংবিধানে নেই, এখন আপনার যখন একটা রাষ্ট্র যখন সংবিধান মানে সাংবিধানিকভাবে আপনার সংসদীয় ব্যবস্থা নেই, কিন্তু রাষ্ট্র যখন আপনার প্রেসিডেন্ট থাকে, কারণ এই প্রেসিডেন্ট তো সাংবিধানিকভাবে বসতে, সো প্রেসিডেন্ট কোনো অধ্যাদেশ জারি করে আপনাকে তো ওইটাকে লিগালাইজ করতে পারে, এটাকে সংসদ বিষয় পারে না, না সংসদীয় বিষয় না, এটা সংসদ বিষয়। এটা হচ্ছে যে এই যে হানা ভোট বিষয়টা, এটা রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে পারে, কারণ এটাকে নিয়ে আমি এটা সময় স্বল্পতা আমি ডিটেলসে যাচ্ছি না, পারে। এখন বিষয় হচ্ছে যে এই অধ্যাদেশটা কেন আগে করা হয়নি, হয়তো এটা বিষয়ে যুক্তি দেওয়া যেতে পারে যে এখানে বিভিন্ন ঐক্যমত কমিশনের বিভিন্ন গবেষণা এটা ওটা নিয়ে দেরি হতে পারে। আচ্ছা বলেন, আমরা মনে হয় এই তর্ক বিতর্ক না, যে আমি যদি একটু দিই, সাংবিধানিক যে পদগুলো রয়েছে সেগুলোতে নিয়োগ নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে, রাজনৈতিক থাকে, সেটি বিএনপির সময়ও এরই মধ্যে প্রশ্ন চলে এসেছে। আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে সরকার পরিচালনার যে ধারাবাহিকতা শুরু হয়েছে ক্ষমতা নেওয়ার শুরুতেই, এটিও বিএনপিকে আসলে বিপদগ্রস্ত করবে কিনা। যে আমি আপনাকে আবার ধন্যবাদ, আমি একটু ওই রেজাবের প্রশ্নটা একটু কন্টিনিউশন করতে চাই। দেখুন আসলে আপনার এই সংবিধানের অধ্যাদেশ, সংবিধান সংস্কার কীভাবে হবে, সংবিধান নতুন করে, যেহেতু আমরা নতুন সংবিধান লিখতেছি না, সংবিধান আমরা ফেলে দিই নেই, সুতরাং আপনার এই সংবিধানের কাঠামোর মধ্যে দিয়ে আপনার এগুলো করতে হবে। তুষার আর একটা বলেছিল যে গণপরিষদ, সেই গণপরিষদের বাস্তবতা যদি আপনারা যেতে পারতেন, তর্কের খাতিরে বলে যেতে পারতেন, তাহলেও এই বাস্তবতা আপনার আসতে পারতেন। আপনি একটা সংবিধান রাখলেন, পার্লামেন্ট স্থগিত, আপনি অধ্যাদেশ জারি করে সব করতে পারবেন, রাষ্ট্রপতি সে ক্ষমতা নাই, শেষ করতে পারবে সে ক্ষমতা না। আমি একটু শেষ করি, ধরেন রাষ্ট্র চলে তিনটা দিয়ে, একটা আইন বিভাগ, একটা বিচার বিভাগ, একটা নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ যেটা বলে রুল অফ বিজনেস 1996 এর রুল অনুযায়ী, এখানে বিএনপি নির্বাহী পদে তাকে কাকে বসাবে না বসাবে একান্ত তার ব্যাপার, তাই না? আর বিচার বিভাগকে তা স্বাধীন করেছে, আর আইন বিভাগকে তো এখন এই জায়গাগুলোতে যদি আপনার এই ধরনের কোনো অনিয়মযোগ্য নিয়োগ হয়, তখন সেগুলো প্রশ্ন করতে পারে। আর নির্বাহী আদেশে যেখানে আপনি যাকে বসাচ্ছেন, অনেক কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু এগুলো আমরা পারফরমেন্স না দেখে কিছু বলতে চাই না। আমি একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে অনেক তর্ক বিতর্ক করতেছে, হ্যাঁ, আমি নিজেও অনেক সমালোচনা করেছি, আরও পাইপলাইন আরও অনেক হেভিওয়েট লোক ছিল, হাই স্কলার লোক ছিল, কেন ওনাকে বসালো? একটা ছোট উদাহরণ দিই, রবার্ট কিওসাকের একটা বিখ্যাত বই আছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, তাই না? এখন এটা কিন্তু আমাদের অর্থনীতির পুরা ধামাকাটা চেঞ্জ করে দিয়েছে, বইয়ের পুরা সারা ওয়ার্ল্ডের অর্থনৈতিক মনস্তাত্ত্বিক জগৎটা চেঞ্জ করে দিয়েছে। তো আমার মনে হয় যে ধরুন বাংলাদেশের অর্থনৈতিক ক্রাইসিসের মাঝখানে একজন একাডেমিক স্কলার সে যদি একজন প্র্যাকটিক্যাল ব্যবসায়ী যদি আরও ভালো বোঝে, উনি কিন্তু শেষ করি 10টা শেষ করি, ভালো বোঝে, এখন উনি যদি সে পারফরমেন্স দেখাতে পারে তাহলে আমরা ওনাকে সাধুবাদ দিব। সুতরাং এগুলার মূল্যায়নের জন্য এখন সময় আসেনি। আমি ব্যক্তিগতভাবে 100 দিন পর্যন্ত, হানিমুন পিরিয়ড পর্যন্ত ডক্টর ইউনূসের কোনো সমালোচনা করিনি, বিএনপি পর্যন্ত আমি 100 দিন ধৈর্য ধরে থাকি। মূল্যায়নের সময় আসেনি, কিন্তু আমরা যদি একটা ব্যবসায়িক চেইন দেখি, অর্থমন্ত্রী ব্যবসায়ী, বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ী,
শিল্পমন্ত্রী ব্যবসায়ী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন ব্যবসায়ী। ব্যবসায়ী, right. এই ব্যবসায়ী চেইনটা আসলে অর্থনীতিকে ধ্বংস করবে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরুন যেহেতু তারা প্র্যাকটিক্যালি ব্যবসায়ী, তারা প্র্যাকটিক্যাল মার্কেটটা যদি তারা ভালো বোঝে, মানে আপনার কাছে তা আমার ধারণা যে তারা হয়তো এখানে একটু ভিন্ন মাত্রিক অ্যাঙ্গেল যোগ করার চেষ্টা করা হয়েছে। কারণ হচ্ছে কি, না হলে আমাদের পূর্ববর্তী চেইন অফ কমান্ড না বাংলাদেশ অর্থনীতিকে মানে রি-ইনফরমেশন করার জন্য, পুনরুদ্ধার করার জন্য ইম্পসিবল ছিল। এটা 100 দিন পর আমি মূল্যায়ন করব। সারোয়ার তুষার, কোন বিষয়ে? স্থানীয় সরকার নির্বাচন আসছে এবং সংসদ অধিবেশন আচ্ছা, এর আগে একটা দুটো জিনিস বলি। আমি একটা কথা বলেছি, এবার একটু একটু জোর দিয়ে বলি যে রাজনীতিতে কৌশল থাকবে, কিন্তু চতুরতাকে রাজনীতি মনে করা যাবে না। আপনি হ্যাঁ ভোটটা সংবিধানে নাই, হ্যাঁ ভোট অবৈধ ইত্যাদি বলতেছেন, তাহলে তারেক রহমান নির্বাচনের আগে হ্যাঁ ভোটের পক্ষে মানে এটা স্বাক্ষরিত সনদে চাইছে ভাই। গণভোট হ্যাঁ, স্বাক্ষরিত সনদ উপর হ্যাঁ উপর গণভোট স্বাক্ষরিত চাইছে। হ্যাঁ, তো আপনি আদেশে চায় না, আদেশে চায় না, আদেশে চায় না। তো স্বাক্ষরিত সনদ সে মানতেছে তো। আপনি তো গণভোটকেও নিয়ে গেছেন না, গণভোটে বিএনপি অফিশিয়ালি নেয় নাই। অফিশিয়ালি আপনি নেন, আপনি ক্লেম করতে পারেন না এটা। তা আপনি এখন যুক্তি দিচ্ছেন যে গণভোট হলো সংবিধানের ভিতরে নাই। না, গণভোট আমি আচ্ছা, দ্বিতীয় কথা- আমি তো বাস্তবতাটা ধরে নিলাম। না, দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনে যিনি বিএনপির পক্ষে গেছেন, মানে প্রতিনিধিত্ব করেছেন সালাউদ্দিন ভাই, উনি ওই সময়ে এই যে সংবিধানে নাই কিভাবে আমরা গণভোট করবো এই কথাটা ওখানে উঠেছিল। ওখানে উনি বলেছিলেন যে জাতীয় প্রশ্নে গণভোট করা যাবে না এমন কোনো বিধিনিষেধ আমাদের সংবিধানে নাই, কাজেই করা যাবে। হ্যাঁ, হয়েছে তো, বুঝতে পারছেন? তাহলে এখন সেই গণভোটকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কেন? এই বিএনপির, আপনি এখন বলবেন যে এই লোক বিএনপির না, এটা তো বিএনপি করিয়েছে। এটা করিয়েছে কারণ এটাকে সাবজুডিস করার জন্য। আমরা এখন যেহেতু এটা বিচারাধীন আছে, আদালতের মতো চলবে। কিন্তু ঐক্যমত্য কমিশনে তো অনেক আলোচনা হয়েছে যে রাজনৈতিক বিষয়গুলো যেন আদালতে না যায়। রাজনৈতিক বিষয় আপনি কেন আদালতে নিবেন? এবং এটা নেয়ার তো নজির বাংলাদেশে ভালো হয় নাই। আমি বলতেছি এই চতুরতা করাটাই ঠিক হচ্ছে না। তারপরে প্রশ্নটা হচ্ছে এই যে বলছে যে বিএনপি তার পছন্দ মতো নিয়োগ দেবে। আপনি ভাই, নির্বাহী বিভাগের কাজ না তো রাষ্ট্রীয় পদগুলোতে নিয়োগ দেওয়া। যেন এই সম্বন্ধে এই কথাটাই পরিষ্কার বলা আছে। দুদকের মতো প্রতিষ্ঠান যার প্রধান কাজ হচ্ছে সরকারকে ওভারসি করা, সেখানে যদি আপনি সরকারের আজ্ঞাবহ কাউকে নিয়োগ দেন, তাহলে তো আপনি মানে সে তো আপনাকে ধরতে পারবে না। আচ্ছা, আরেকটা হলো পররাষ্ট্রমন্ত্রী নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি বিএনপির কথা বলতেছি, যাকে আপনি এইভাবে বললেন যে সে হলো একটা বিদেশি লোক, এটা সেটা তার এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, তাকে আপনি পররাষ্ট্রমন্ত্রী নিলেন কেন? কোথায় আপনি কি কথা দিয়ে এসেছেন সেটা আমাদের জানাতে হবে। শরীফুজ্জামান শরীফ, সাংবিধানিক আমি একটু যুক্ত করে দিই। সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা মিলে সরকার চালানো। আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সরকার চালাতে দেখলাম, রাইট। সর্বনাশ করে এনজিও কর্মকর্তারা সর্বনাশ করে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো পারফরমেন্সকে আপনি বলতে পারবেন যেটা আপনাকে সন্তুষ্ট করেছে? এক। দ্বিতীয়ত, আগস্টের 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার সরকার পালিয়ে গেল। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছিল কিসের ভিত্তিতে? 12টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের কে নিয়োগ করেছিল? জামাত তো পাওয়ারে আসেনি তখন, তাহলে তার লোকজন কেন গেল? ভোটের মধ্য দিয়ে যে বিএনপি পাওয়ারে এসেছে, এখন আমি যদি বলতে পারি যে তুমি একে একে নিয়োগ দিবা না, তাহলে এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত নিয়োগ দিল কিভাবে? ইসলামী ব্যাংক তাদের কাছে ফেরত গেল কিভাবে? তার অর্থ হচ্ছে যে যখন আমি সুযোগ পাবো এবং আমার পাওনাটা 16 আনা যদি পূর্ণ হয় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যখন করবেন এবং আপনার কাছ থেকে যখন আমি 16 আনা পাবো না, তখন আমি জায়গায় জায়গায় প্রশ্ন তুলব। আমি এই জায়গাটায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়, সেখানে ভিসি নিয়োগের ক্ষেত্রে স্টুডেন্টদের যে এক্সপেকটেশন ছিল সেটি কি পূরণ হয়েছিল? সমালোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার, সেগুলো নিয়ে সমালোচনা হয়েছে। তাহলে আপনি আপনার হাতে যখন পাওয়ারটা গেছে, আপনি সেটাকে ইউটিলাইজ করেছেন। এখন বিএনপি যদি ডক্টর মামুন আহমেদ, যিনি তার জাসাসের নেতা, তাকে নিয়োগ দিলে আপনি বলবেন যে এই যে দেখেন দলীয় লোককে এখানে নিয়োগ দিয়ে সরকারের ম্যান্ডেট নিয়ে আসছে, দলীয় লোককে তো বসাবে। যোগ্যতার যে জায়গাটা না, পরিবর্তন আসে নাই তো, আসুক, আমরা এটা চাই, কিন্তু আমি যে শুধুমাত্র আমারটা চাই সেই মেন্টালিটি থেকেও তো আমরা সমালোচনা যারা করছে তারা বেরিয়ে আসতে পারিনি। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।